হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে ভিডিওতে যে টপিকটা নিয়ে ডিসকাশন করব সেটা হচ্ছে আজকের মার্কেটটা কেমন গেল এবং তার সাথে সাথে এই যে প্রচুর আনসার্টেন ইভেন্ট ছিল, ফর এক্সাম্পল আমাদের ইউএস ইলেকশন, তার সাথে সাথে আমরা দেখলাম গতকাল রাত্রে ইউএসের ফেডের যে ইন্টারেস্ট রেট কাটের ডিসিশনস ছিল সেই বিষয়টা নিয়ে, এবং তার সাথে চায়নার স্টিমিউলাস প্যাকেজ নিয়ে, কারণ আজকে চায়নার একটা মনিটারি পলিসি ছিল, রাইট? তো এই তিনটে বিষয় নিয়ে ডিসকাশন করব, তার সাথে সাথে ইন্ডিয়ান মার্কেটে কি ঘটনাগুলো ঘটছে সেই প্রত্যেকটা বিষয় নিয়েও আমি কিছু আপডেটস দেব। তো প্রথম কথা হচ্ছে যে ইউএসএ যে ইলেকশন ছিল, সেই ইলেকশনের যে সেই ইউফোরিয়া মোটামুটি পৃথিবী কাটিয়ে উঠেছে, এবং গতকাল রাত্রে আমাদের যে ফেড আছে ইউএসের ফেডারেল রিজার্ভ, তাদের একটা ডিসকাশন ছিল যে তাদের পলিসি ডিসিশনস বেসিক্যালি, এবং সেই ক্ষেত্রে যেটা এক্সপেক্টেড ছিল যে ফেড 0.25 বেসিস পয়েন্ট 25 বেসিস পয়েন্ট বা 0.25% মতো ইন্টারেস্ট রেট কাট করবে। তো যথারীতি ইন্টারেস্ট রেট ফেড কাট করেছে, এবং সেখানে ইউএসএ যে ফেডের চেয়ারম্যান আছেন জেরম পাওয়েল, তাকে কিছু কোয়েশ্চেন করা হয়। প্রথম কোয়েশ্চেন ছিল যে তিনি কি ইউএসের যে ইকোনমি রয়েছে সেই ইকোনমি কি স্ট্যাগফ্লেশনের দিকে যাচ্ছে। স্ট্যাগফ্লেশন কথাটার অর্থ হচ্ছে জিনিসপত্রের দাম প্রচুর বাড়ছে অথচ আমরা কোনো ইকোনমির মধ্যে গ্রোথ দেখতে পাচ্ছি না। তো এইরকম যে সিনারিওসটা, সেই সিনারিওটাকে বলা হয় স্ট্যাগফ্লেশন। তো স্ট্যাগফ্লেশনের দিকে যাচ্ছে কিনা সেই বিষয়ে আনসার দিতে গিয়ে ফেডার চেয়ারম্যান জেরম পাওয়েল যে কথাটা বলেছেন সেটা হচ্ছে যে না, ইউএসের ইকোনমি ভীষণ স্ট্রং আছে, ভীষণ রেজিলিয়েন্ট ইকোনমি, এবং সেই ক্ষেত্রে আমরা কিন্তু স্ট্যাগফ্লেশনের দিকে যাচ্ছি না। আমার যেটা ধারণা, এবার আমি আমার ওপিনিয়নটা বলছি, যখন মার্কেটের ভালো পরিস্থিতি থাকে বা যখন এই জাতীয় রেট কাট হয় তখন প্রত্যেকেই ভালো ভালো কথা বলেন, বাট এর যে সুদূর প্রসারী প্রভাব, সেই প্রভাবটা যখন আমরা দেখতে পাবো মার্কেটের মধ্যে, আমি এক্সপেক্ট করছি জানুয়ারি থেকে। আমি ইউএস মার্কেটে কথা বলছি, আমি ইন্ডিয়ান মার্কেটে কথা বলছি না। তো সেই প্রভাবটা যখন আমরা দেখতে পাবো তখন তার কিছুদিন পর থেকে সবাই উল্টো কথা বলতে শুরু করবে। তো ইকোনমিক যে সমস্ত ডেটাগুলো আছে সেই ডেটাগুলো মোটেও ইউএসকে যে একটা ভালো ইকোনমিক সিচুয়েশনসে রয়েছে সেটা কিন্তু ইন্ডিকেট করে না। যাই হোক, তো সেই কারণের জন্যই আমাদের কন্টিনিউয়াসলি রেট কাটের যে প্রোগ্রাম ফেডের, সেই ফেডের রেট কাটের প্রোগ্রাম চলছে, এবং 25 বেসিস পয়েন্টের মতো ফেড রেট কাট করেছে। তো তার এফেক্ট স্বরূপ ইউএসএ মার্কেট এখন স্লাইডলি বুলিশ একটা নেচার দেখাতে পারে, বাট আমরা যেটা দেখতে পাচ্ছি কমোডিটি প্রাইসেস প্রত্যেকটাই ধীরে 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 এবারে ফল করছে বা সেটেল ডাউন হচ্ছে, যার রিজনটা হচ্ছে যে ডোনাল্ড ট্রাম্পের প্রত্যাবর্তন, এবং সেই প্রত্যাবর্তনের কারণে আমরা কিন্তু পুরো পৃথিবী জুড়ে যে ডাইনামিক্সটা চলছিল, পলিটিক্যাল ডাইনামিক্স, সেই ডাইনামিক্সটা এবারে অনেকখানি চেঞ্জ হতে চলেছে। বাট একটা কথা এই প্রসঙ্গে বলে রাখা ভালো, এবারে ইউএসের যে পলিটিক্স বা তার সাথে সাথে ইউএসের ইকোনমি এবং গ্লোবাল যে ইকোনমি, সেটাকে কিন্তু কন্ট্রোল করবে ডোনাল্ড ট্রাম্প এবং ইলন মাস্কের মতো দুজন ব্যক্তিত্ব যাদের পকেটে প্রচুর পয়সা আছে, রাইট? অর্থাৎ যারা বিলেনিয়ার, এবং বিলেনিয়ারদের যেরকম মেন্টালিটি হওয়া উচিত সেই মেন্টালিটিতেই পৃথিবী চলবে আগামী কয়েকটা বছর, এটা আমার মনে হয়। এটা সম্পূর্ণ আমার ব্যক্তিগত ওপিনিয়ন। যাই হোক, তো এখন যেটা বিষয়, এর থেকেও ইম্পর্টেন্ট যে বিষয়টার দিকে মার্কেট তাকিয়েছিল, কারণ ইউএসের রেট কাটের যে ইভেন্ট বা 25 বেসিস পয়েন্ট হবে, এটা মোটামুটিভাবে সবাই জানতো, বা এটা নিয়ে সেই কারণে কোনো ভিডিওতে আমি সেইভাবে কোনো কথাও বলিনি, বিকজ আমার মতে এই সিচুয়েশনে ইন্ডিয়ান মার্কেটের যা পার্সপেক্টিভ চলছে তাতে এটা খুব ইরিলিভেন্ট একটা ইভেন্ট। বাট এই মুহূর্তে সবথেকে রেলিভেন্ট ইভেন্ট যেটা ছিল সেটা হচ্ছে চায়নার যে মনিটারি পলিসি, সেই পলিসির আজকে ডেটে চায়না অ্যানাউন্স করলো, বাট চায়নাও মার্কেটকে প্রচণ্ড পরিমাণে ডিসঅ্যাপয়েন্ট করেছে। চায়না যে জিনিসটা করতে চলেছে সেটা হচ্ছে 1.4 ট্রিলিয়নের মতো তারা একটা ডলার, 1.4 ট্রিলিয়ন ডলারের মতো তারা একটা স্টিমিউলাস প্যাকেজ দিচ্ছে লোকাল গভর্নমেন্টকে, যাতে তারা তাদের ডেপ্ট সোয়াপ করতে পারে। ডেপ্ট সোয়াপিং ব্যাপারটা হচ্ছে অনেকটা এরকম যে আমি কিছু পয়সা দেব, তার বদলে যে বন্ড আছে সেই বন্ডগুলোকে আমরা ওখান থেকে পারচেস করব, বা লোকাল যে সমস্ত বন্ডগুলো আছে সেই বন্ডগুলোকে কন্টিনিউয়াসলি গভর্নমেন্ট পারচেস করবে এবং লোকাল গভর্নমেন্টকে সাপোর্ট করবে। এই বিষয়টা এই কারণেই চায়না করতে চলেছে, তার রিজনটা হচ্ছে
তারা খুব ভালোভাবে বুঝতে পারছে যে ইউএসএ তাদেরকে একটা স্যাংশন লাগালেও লাগাতে পারে, নট স্যাংশন, ট্যারিফ তাদের প্রোডাক্টের ওপর। তো সেই প্রোডাক্টের ওপর যদি ট্যারিফ লাগানো হয়, তাদের একমাত্র কাজ হচ্ছে ডোমেস্টিক যে গ্রোথ আছে সেই গ্রোথটাকে বুস্ট আপ করা, রাইট? কারণ ইন্টারন্যাশনালি যদি আমি বাধাপ্রাপ্ত হই আমার প্রোডাক্ট সেল করতে, সেই জায়গাতে ইনিশিয়াল স্টেজে আমরা যদি আমাদের প্রোডাক্টকে লোকালি অনেক বেশি মানে সার্কুলেট করতে পারি বা লোকালি অনেক বেশি বেচতে পারি, ইকোনমিকে যদি একটু স্ট্রং করতে পারি, তো সেই পদক্ষেপটাই চায়নার গভর্নমেন্ট নিয়েছে। বাট এই যে পদক্ষেপটা, এটা মার্কেট যেভাবে এক্সপেক্ট করছিল, অর্থাৎ ইন্ডিয়ান মার্কেট থেকে শুরু করে গ্লোবাল মার্কেট চায়নার দিকে যেভাবে তাকিয়েছিল, যে যাতে করে এর থেকেও আরও বড় কোনো পদক্ষেপ যেন নেওয়া হয় এবং চায়না যেন অনেক ভালোভাবে বুস্ট আপ করতে পারে তাদের ইকোনমিকে, সেই জায়গাতে চাইনিজ যে গভর্নমেন্ট আছে তারা একটা ডিসঅ্যাপয়েন্টমেন্ট দেখিয়েছে, রাইট? অর্থাৎ ডিসঅ্যাপয়েন্ট করেছে পুরো মার্কেটকে, যে কারণে আপনি দেখবেন আজকে মেটাল সেক্টর যথেষ্ট ভালো পরিমাণে ফল করেছে, বিশেষ করে সেলের মতো কোম্পানি, সেল বা আদার যে সমস্ত মেটাল স্টকগুলো রয়েছে ইন্ডিয়ান মার্কেটে, সেইগুলো প্রত্যেকটাই বা গ্লোবাল মেটাল মার্কেটেও যদি আপনি দেখেন সবগুলোই মোটামুটিভাবে একটা ফল দেখিয়েছে, রাইট? সো চায়নার এই যে স্টিমুলাস প্যাকেজ, সেই প্যাকেজের যে মানে যে ইন্টেন্সিটিতে স্টিমুলাস প্যাকেজটা দেওয়ার কথা ছিল বা যে অ্যামাউন্টের মানে স্টিমুলাস প্যাকেজ দেওয়ার কথা ছিল, তার থেকে মার্কেট এক্সপেকটেশন অনুযায়ী অনেকটাই কম হয়েছে এবং সেই কারণের জন্য আপনি দেখবেন এশিয়ান মার্কেট থেকে শুরু করে চাইনিজ মার্কেট, ইন্ডিয়ান মার্কেট এবং ইন্ডিয়ান ব্যাংকের যদিও আজকে ফ্ল্যাট ছিল, বাট স্টিল আমরা যদি দেখি মিড ক্যাপ সেক্টরের ম্যাক্সিমাম স্টক কিন্তু আজকে ফল করেছে। কিছু গুটি কয়েক স্টক রয়েছে যারা উপরের দিকে স্লাইড একটা র্যালি দেখিয়েছে, রাইট? কেবলমাত্র আমরা যদি দেখি ইন্ডিয়ান হোটেলের মধ্যে একটা ভালো র্যালি আজকে আমি দেখলাম, বাদবাকি মোরলেস সমস্ত স্টকই বলতে গেলে একটা ড্র্যাগ করেছে নিচের দিকে। তো এই হচ্ছে সিনারিওস এবং মার্কেটের মধ্যে এফআইআই সেলিং কন্টিনিউ রয়েছে এবং এই জিনিসটা কন্টিনিউ থাকবে, বিশেষ করে যতক্ষণ না পর্যন্ত আমাদের গভর্নমেন্টের কাছ থেকে ভালো পদক্ষেপ আসবে বা ইকোনমি স্ট্রং করা যায়, এরকম একটা সিনারিওস যতক্ষণ না আমরা দেখতে পাবো, এফআইআই সেলিং কন্টিনিউ হবে। আমি বারবার দেখিয়েছি, বিভিন্ন ডেটার মাধ্যমে আপনাদের কাছে এই জিনিসটা আমি দেখিয়েছি যে এফআইআই যখন সেল করতে শুরু করে তারা কি ইন্টেন্সিটিতে সেল করে এবং কিভাবে সেল করে, রাইট? আপনি যদি ডেটা ওয়াইজ দেখতে শুরু করেন, সেই যে মানে অক্টোবর মাসের স্টার্টিং থেকে এফআইআই সেলিং শুরু হয়েছে, প্রত্যেক দিন তারা কিন্তু নেট সেলার। তার মানে এই নয় যে তারা বাই করছে না, তারা বাইও করছে, সেলও করছে, অ্যাকচুয়ালি তারা নেট সেলার। ওকে, তো নেট সেলিং অ্যামাউন্টগুলো আমরা দেখতে পাচ্ছি প্রত্যেক দিনই চেঞ্জ হচ্ছে, কোনো সময় 4000 CR, কোনো সময় 1000 CR, অর্থাৎ 1000 কোটি টাকার মতো। তো এইভাবে প্রত্যেক দিন কিন্তু এফআইআই সেলিং কন্টিনিউ হবে। বেসিক্যালি আমার যেটা মনে হয়, এখানে একটা বড় ডিস্ট্রিবিউশন প্যাটার্ন তৈরি হচ্ছে এবং সেই ডিস্ট্রিবিউশন প্যাটার্নটা যদি আমরা ফর্ম করতে যাই বা যে সমস্ত স্টকগুলো রয়েছে সেখানে এই সেলিং অ্যাক্টিভিটিগুলো যদি কন্টিনিউয়াসলি চলে, এর দুটো মানে কাজ হবে। একটা হচ্ছে এখানে প্রচুর পরিমাণে শেয়ার ডিস্ট্রিবিউটেড হবে। কার কাছে ডিস্ট্রিবিউটেড হবে না, এই শেয়ারগুলো ডিস্ট্রিবিউটেড হবে প্রচুর রিটেলারের কাছে, যারা বাই অন ডিপস করে যাচ্ছেন কন্টিনিউয়াসলি এবং উইদাউট এনি নলেজ কন্টিনিউয়াসলি ইনভেস্টমেন্ট করে যাচ্ছেন কারোর না কারোর পরামর্শে, রাইট? কারণ ভ্যালুয়েশন ওয়াইজ এখনও প্রচুর স্টক রয়েছে যারা ধীরে 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 ভ্যালুয়েশন কুল ডাউন হচ্ছে, বাট সেই অ্যাট্রাকটিভ ভ্যালুয়েশনে গিয়ে এখনও মানে সেই লেভেলে স্টক পৌঁছাতে পারেনি। 30% 40% অনেক স্টক ফল করেছে, বাট সেই তার যে ভ্যালুয়েশন, অর্থাৎ তার যে মানে প্রফিটেবিলিটি, পি রেশিওস থেকে শুরু করে আদার যে সমস্ত রেশিওসগুলো আছে, সেইগুলো দিয়ে যদি আপনি মানে অবজার্ভ করেন, সেই অ্যাট্রাকটিভ ভ্যালুয়েশনে গিয়ে পৌঁছায়নি বা আন্ডার ভ্যালুড স্টেটে কিন্তু খুব কম স্টকই রয়েছে। তো সেই কারণের জন্য এই সেলিং অ্যাক্টিভিটি আমার মনে হয় এখনও কন্টিনিউ হবে এবং যেটা চলছে, এটা কিন্তু আমি আজকের কথা বা আগামী মানডে যদি কোনো কারণে মার্কেট র্যালি হয় আমি তার কথা বলছি না, আমি একটা দীর্ঘ সময় ধরে পুরো পদক্ষেপটার কথা বলছি, রাইট? অর্থাৎ একদিন, দুদিন, এক সপ্তাহ, 2 সপ্তাহের কথা বলছি না, আমি একটা বড় টাইম ফ্রেমে কি ঘটনাটা ঘটছে সেই বিষয়টা নিয়ে কথা বলতে চাইছি। তো এরকম একটা সিনারিওস রয়েছে, মার্কেট এখান থেকে স্লাইড জাম্প নিলেও নিতে পারে, 24,800, 24,500 এই রেঞ্জে গেলেও যেতে পারে,
রাইট? বাট সেটা আগামী দিনে শর্ট টার্মে কীভাবে পজিশন তৈরি হচ্ছে, কী অপটিমিজম তৈরি হচ্ছে, ডেটার কি স্ট্রাকচার তৈরি হচ্ছে, সেই বিষয়গুলোর ওপর নির্ভর করবে। এখন যেটা বিষয় সেটা হচ্ছে, অর্থাৎ ইম্পর্টেন্ট যে বিষয়টা নিয়ে আমি কথা বলছি সেটা হচ্ছে যে চায়নার এই স্টিমুলাস প্যাকেজ, যেটা মার্কেটকে কিন্তু কোনো পজিটিভ সেন্স বা পজিটিভ একটা যে ভাইব দেয়া, সেই ভাইবটা দিতে পারেনি। তার সাথে সাথে আমরা যদি দেখি এখানে ফেডের যে রেট কাট, সেটাও কোনো পজিটিভ ভাইব ইন্ডিয়ান মার্কেটকে দিতে পারেনি। এরকম একটা ওভার ভ্যালুড মার্কেটে সেই কারণে কন্টিনিউয়াস সেলিং অ্যাক্টিভিটি চলছে, এবং সেক্ষেত্রে দেখা যাচ্ছে মিড ক্যাপ এবং স্মল ক্যাপ যত স্টক ছিল সেই স্টকগুলো কিন্তু এবার ধীরে ধীরে একটা কুল ডাউন স্টেজের মধ্যে দিয়ে যাচ্ছে, রাইট? কারণ আর্নিং সিজন শেষ, এরপরে আমার যেটা ধারণা টিল ডিসেম্বর স্লাইড বাইং স্লাইড সেলিং এর মধ্যে দিয়ে যাবে পুরো মার্কেট, ঠিক আছে? মানে আমি এখান থেকে ড্রাস্টিক একটা ফল এই মুহূর্তে এক্সপেক্ট করছি না, বা এই মুহূর্তে একটা অ্যাব্রাপ্ট একটা যে বিভৎস বড় রকম একটা র্যালি আপসাইড হচ্ছে সেটাও আমি এক্সপেক্ট করছি না। এখানে কিন্তু ওই 500 পয়েন্ট ওপর 500 পয়েন্ট নিচের মধ্যে আমি একটা ভোলাটাইল স্টেজ এক্সপেক্ট করছি, আনটিল অ্যান্ড আনলেস যতক্ষণ না পর্যন্ত আমরা একটা কোনো ব্যাড নিউজ বা গুড নিউজ মার্কেটকে ট্রিগার করে, রাইট? তো মার্কেট সেটার জন্য ওয়েট করছে। সেটা আমাদের এখানকার যে লোকাল ইলেকশন হচ্ছে, সেই ইলেকশনের পরে গভর্নমেন্টের কী সিচুয়েশনস হয় তার উপরে নির্ভর করতে পারে। সেটা একটা টু সাম এক্সটেন্ট পজিটিভ ভাইব দিতে পারে আমাদের লোকাল ইনভেস্টার, অর্থাৎ যারা ডিআইআই আছেন তাদেরকে। বাট এই মুহূর্তে যে সিনারিওসটা, সেখানে কিন্তু এফআইআই সেলিং অ্যাক্টিভিটি কন্টিনিউ থাকবে বলেই আমার মনে হয়। তো এই হচ্ছে মার্কেটের টোটাল স্ট্রাকচার, ফ্ল্যাট স্ট্রাকচার, কন্টিনিউয়াস সেলিং ইন ভেরিয়াস স্টক, এই বিষয়টা কিন্তু এখন আপাতত থাকবে। সুতরাং আমি অ্যাটলিস্ট এটা মনে করি, এটা সম্পূর্ণ আমার ব্যক্তিগত ওপিনিয়ন, আমার ওপিনিয়নের সাথে আপনি ডিফার করতেও পারেন বা আপনার ভিন্ন মত পোষণ করতেই পারেন। আমার মনে হয় না এটা খুব একটা গুড টাইম ইনভেস্টমেন্টের জন্য। যারা কেবলমাত্র বিভিন্ন স্টক পড়ে গিয়েছে বলে বাই করছেন, সেটা আমার মনে হয়, এটা আমার ব্যক্তিগত ধারণা, আমার মনে হয় সেটা ভুল হচ্ছে। এবং যদি কেউ অ্যাভারেজিং করতে থাকেন কন্টিনিউয়াসলি, আমার মনে হয় সেই জিনিসটাও ভুল। কারণ আমি এই প্রত্যেকটা জিনিসে কিন্তু বিলিভ করি না। কেউ ফল করেছে মানেই তাকে বাই করতে হবে, সেটা আমার যুক্তি নয়, বা সেই জিনিসটা আমি করি না, রাইট? বাই তখনই করা উচিত যখন তাকে বাই করার কোনো একটা রিজন থাকে। তো সেই রিজনগুলো নিয়ে আমি ইন ফিউচার ডিসকাশন করব। এছাড়া রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ একটা বিশাল বড় প্রবলেমের মধ্যে দিয়ে যাচ্ছে। সেই প্রবলেমটা কি না, বা আগামী দিনে কি হতে চলেছে, ভবিষ্যতের জন্য 5 বছরের জন্য একটা নতুন সেক্টর, একটা নতুন পরিধিতে উঠে আসবে, এবং সেখানে রিলায়েন্স বীভৎসভাবে ক্ষতিগ্রস্ত হবে বলেই আমার মনে হয়, মানে কারেন্ট সিনারিওজ অনুযায়ী, এবং সেটা মুকেশ আম্বানি নিজেও ব্যক্ত করেছেন। সেই টপিকটা নিয়ে আমি আগামী দিন ডিসকাশন করব, অর্থাৎ আগামীকাল ডিসকাশন করব। এবং এই বিষয়টাতে রিলায়েন্স অ্যাকচুয়ালি কী করতে চলেছে, কেন রিলায়েন্সের শেয়ার এইভাবে ফল করে যাচ্ছে, এবং রিলায়েন্স কোথায় লুজ করতে চলেছে গেমটা, সেই বিষয়টা নিয়ে আমি একটু ডিসকাশন করব আগামীকালের ভিডিওতে। আজকের ভিডিওটা আপাতত এখানেই শেষ করছি। থ্যাংক ইউ ভেরি মাচ, বাই বাই, টাটা।